ঘুম ভাঙার পরও শুয়ে রইল মুগ্ধ। তিতির যদি আসে, যদি আগের মতো এসে ওর ঘুম ভাঙায়। আজকের দিনটা কি ও না এসে পারবে? অবশ্য নাও আসতে পারে, এখন তো ওর এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। এখন তো চাইলেও এত সহজে আসতে পারবে না। যদি তিতির আসে সেই চিন্তা করে অফিস থেকে ছুটি নিয়েছে মুগ্ধ। আসলে ছুটিটা কাজে লাগবে, আর না আসলেও রেস্ট নেওয়া যাবে একটা দিন। কিন্তু মনে হচ্ছে আসবে। রাতে তিতির উইশ করেনি। যেহেতু উইশ করেনি, নিশ্চয়ই কোন সারপ্রাইজ আছে। আবার নিজের মনকে সামলে নিল মুগ্ধ। এত বেশি ভাবলে পরে যদি না আসে তো খুব খারাপ লাগবে। ওদিকে তিতির মুগ্ধর অফিসের সামনে গিয়ে অপেক্ষা করতে লাগল। মুগ্ধ আসছে না। মুগ্ধ কি তাহলে আজ ছুটি নিয়েছে? মুগ্ধর বাসায় কি যাবে ও? না না, যাওয়াটা ঠিক হবে না। মুগ্ধর মা ব্যাপারটা ভালো চোখে নাও দেখতে পারে। কি করবে? অফিস টাইম 10টা, কিন্তু মুগ্ধ সাধারণত সকাল 9:30, সকাল 8:45 এর মধ্যে অফিসে আসে। 9টা থেকে অপেক্ষা করছে তিতির। যখন সকাল 10:30 বেজে গেল তখন তিতির ফোন করল মুগ্ধকে। তিতিরের কল পেয়ে মুগ্ধর বুকের ভেতরটা নেচে উঠল। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে সেই মিষ্টি কণ্ঠ ভেসে এল। হ্যালো, হ্যালো, গুড মর্নিং। ব্যাড মর্নিং। তুমি আজ অফিসে যাওনি? না। কেন? ছুটি নিয়েছি। কেন? কোন কাজ আছে? না তো, অফিস করতে করতে টায়ার্ড হয়ে গিয়েছি। ওহ, তুমি কি ফ্রি আছো? হ্যাঁ। দেখা করবে? হ্যাঁ, চাচ্ছিলাম। কোথায় আসবো বলো? আর কখন? এখনই এসো। বনানী ব্রিজ। ওয়েট ওয়েট, বাই এনি চান্স তুমি কি বনানীতে? অফিসে গিয়েছিলে? অফিসে না, অফিসের সামনে। শিট, সরি। তুমি কেন সরি বলছো? আমি তো তোমাকে জানিয়ে আসিনি। তোমার তো দোষ নেই। আচ্ছা, শোনো, আমি 10-15 মিনিটের মধ্যে আসছি। তুমি ওদিকে একটা রেস্টুরেন্টে ঢুকে বসো। আমি ব্রিজের দিকে যাচ্ছি। তুমি ওখানে এসে ফোন দিও। আমি কোথায় থাকি ঠিক নেই। আচ্ছা। মুগ্ধ লাফ দিয়ে বিছানা থেকে নেমে 5 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে আলমারি খুলে একটা শার্ট হাতে নিতেই খেয়াল হলো তিতির অফিসের সামনে গিয়েছিল, তার মানে সারপ্রাইজ দিতে চেয়েছিল। নিশ্চয়ই শাড়ি পরেছে। পাঞ্জাবি পরাটা আজ ফরজ। সামনেই 3টা পাঞ্জাবি ইস্ত্রি করা আছে। সাদা, লেমন, নীল। কোনটা পরবে? আচ্ছা, তিতির কি রঙের শাড়ি পরেছে? কে জানে। যাই হোক, তিতিরের পছন্দের রং নীল। নীল পাঞ্জাবিই পরা উচিত। আর এই নীল পাঞ্জাবিটা অনেক সুন্দরও। হাতের কাছে যে জিন্স পেল সেটাই পরল। পাঞ্জাবিটাও পরল। তারপর সাদা একটা কোটি পরে বোতাম লাগাতে লাগাতেই ঘর থেকে বের হল। মা জিজ্ঞেস করল, কিরে মুগ্ধ, কোথায় যাচ্ছিস? ফ্রেন্ডরা এসেছে মা। ওহ, নাস্তাটাও করে যাবি না? না মা, আমি খেয়ে নেব। ওদেরকে তো ট্রিট দিতেই হবে। তখন তো খাবি। তুমি খেয়েছ? হ্যাঁ, স্নিগ্ধ ভার্সিটিতে যাওয়ার সময় নাস্তা করে গিয়েছে, ওর সাথে আমিও খেয়ে নিয়েছি। আচ্ছা মা, আসছি তাহলে। দাঁড়া, এত তাড়া কিসের? কথা বলে মা এগিয়ে গেল। মুগ্ধকে টেনে নিচু করে কপালে একটা চুমু দিয়ে বলল, আমার সোনার ছেলের জীবনে এই দিনটা বারবার আসুক, হ্যাপি বার্থডে। মুগ্ধ মাকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ মা। হয়েছে, এবার যা। শোনো, রাত্রে মজা করে কিছু রান্না করো কিন্তু। পিউকেও আসতে বলো। একা জামাইয়ের হাত ধরে যেন চলে না আসে, আবার শ্বশুরবাড়ির সবাইকে নিয়ে আসতে বলবে। আচ্ছা, আর প্লিজ অন্য কাউকেই বলবে না। আমি বার্থডে পার্টি করছি না যে আত্মীয়স্বজন দিয়ে ঘর ভরে ফেলবে। আমার ভালো লাগে না। তোর ফুপিকেও বলবো না? পাশাপাশি বাড়িতে থেকে না বলে পারে কেউ? ফুপিকে বললে ইকরা আসবে। হ্যাঁ, তাতে সমস্যা কি? ইকরাকে তুই সবসময় এত ভুল বুঝিস কেন বলতো? মামা প্লিজ ওর কথা বলো না। আমি গেলাম। সন্ধ্যার পর ফিরব। এসে যদি ইকরাকে দেখি বাসা থেকে বের হয়ে যাব বলে দিলাম, টাটা। মা আর কথা বলল না। মুগ্ধ যেতে যেতে বলল, পারলে ছানার মিষ্টি বানিও। 15 মিনিটের একটু বেশি সময়ই লাগল মুগ্ধর। ব্রিজের সামনে গাড়ি থামিয়ে নামল। তিতিরকে কোথাও দেখতে পাচ্ছে না। ফোন দিচ্ছে কিন্তু তিতির ধরছে না। আবার ডায়াল করল। হঠাৎ একটা বাচ্চা ছেলে টোকাই এসে মুগ্ধর সামনে 2-3টা গোলাপ ধরল। বলল, হ্যাপি বার্থডে। মুগ্ধ হাসল। তিতিরের কাজ। কিন্তু গেলটা কোথায় মেয়েটা? এরপর আরেকটা বাচ্চা ফুল হাতে এল। একইভাবে ওকে গোলাপ দিল। সেটা নিতে না নিতেই আরেকটা বাচ্চা এল, ফুল দিল। সেই ফুল নিতে না নিতেই আরও 2টো বাচ্চা এসে ফুল দিল। সবাই ফুল দিয়ে দিয়ে বলছে, হ্যাপি বার্থডে। মুগ্ধ হাসতে হাসতে সেই ফুল নিচ্ছে। দূরে দাঁড়িয়ে সেই মণিমুগ্ধকর হাসি দেখছে তিতির।
মুগ্ধ আশেপাশে তাকিয়ে তিতিরকে খুঁজছে, কিন্তু বাচ্চাগুলোর হইচইয়ের কারণে অন্য কোন দিকে তাকাবার জো নেই। এরা একে একে আসছে আর ফুল দিয়ে উইশ করছে। সবার ফুল দেয়া শেষ হতেই তিতির মিষ্টি একটা হাসি মুখে নিয়ে মুগ্ধর সামনে গেল। তিতিরকে দেখে মুগ্ধ হা হয়ে গেল। মনে হচ্ছে কোন স্বর্গচূড়া থেকে দেবী নেমে এসেছে। তিতিরও নীল পড়েছে, কিভাবে মিলে গেল? ফুল দিয়ে সব বাচ্চারা হৈ হৈ করতে করতে চলে গেল। ওরা যখন যাচ্ছিল তখন মুগ্ধ খেয়াল করল সবার হাতে একটা করে বিরিয়ানির প্যাকেট। তিতির মুগ্ধকে একটা গোলাপ দিয়ে বলল, হ্যাপি বার্থডে, এটা 34তম ফুল। মুগ্ধ হেসে ফুলটা নিল, বলল, ওহ, বাচ্চাগুলো সবাই মিলে কি আমাকে 33টা ফুল দিয়েছে? হ্যাঁ, হায় রে, বুড়া হয়ে গেলাম। কেন তুমি আমাকে মনে করিয়ে দিলে যে এটা আমার 34তম বার্থডে? চিন্তা করো না, তুমি স্টিল অনেক ইয়াং আর হ্যান্ডসাম আছো। মুগ্ধ হেসে বলল, বাই দা ওয়ে, ওদের হাতে বিরিয়ানির প্যাকেট দেখলাম। তুমি কিনে দিয়েছ? হ্যাঁ, আমি আসা পর্যন্ত অপেক্ষা করতে। আমি খাওয়াতাম। তোমার ইচ্ছে হলে তুমি খাওয়াও গিয়ে, আমি ধরে রেখেছি নাকি? পথশিশুদের তো অভাব নেই। আমি অনেক কষ্টে ওদের জোগাড় করেছি, আমি প্ল্যান করেছি, আমি খাইয়েছি, তাতে তোমার কি? তাও ঠিক। থ্যাঙ্কস ফর দ্য সারপ্রাইজ। আমার সারপ্রাইজ তুমি নষ্ট করেছ আজ অফিসে না গিয়ে। মুগ্ধ হেসে বলল, আচ্ছা, সরি, কিন্তু তোমাকে নীল পাঞ্জাবিতে দেখে আমিও সারপ্রাইজড হয়েছি। ওটা তো আমিও হয়েছি। তুমি নীল পরে আসেছ ভাবিওনি। তিতির হাসল। মুগ্ধ বলল, কিন্তু এখানে দাঁড়িয়ে থাকবে? চলো কোথাও যাওয়া যাক। গাড়িতে উঠেই মুগ্ধ বলল, কোথায় যাবে? তুমি কতক্ষণ টাইম দিতে পারবে? আফটার অল টুডে ইউ আর দ্য বার্থডে বয়। আজ সবাইকে টাইম দিতে হবে তোমার। রাতে বাসায় টাইম দিতে হবে। সারা দিন, সারা সন্ধ্যা ফ্রি। তাহলে পদ্মার পারে যাব, নৌকায় চড়ব, পদ্মার ইলিশ আর শুকনো মরিচ ভাজা দিয়ে ভাত খাব। ইটস আ গ্রেট আইডিয়া, কিন্তু নৌকায় চড়বে? ওদিকের নদীতে অনেক গ্যাঞ্জাম। ভালো লাগবে কি? যেদিকে গ্যাঞ্জাম নেই সেদিকে নিয়ে যাবে। আচ্ছা, কিন্তু তার আগে পেটে কিছু দিতে হবে। কিচ্ছু খাইনি, ঘুম থেকে উঠেই আসলাম। তুমি ব্রেকফাস্ট করে বেরিয়েছ তো? হ্যাঁ। একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামিয়ে মুগ্ধ বলল, ভালো করেছ, কিন্তু আমার সাথে আবার খেতে হবে, চলো। না না, আমি খাবো না, আর তুমি খাবার নিয়ে গাড়িতে চলে আসো। রেস্টুরেন্টে যেতে ইচ্ছে করছে না। আহ, আচ্ছা ঠিক আছে। মুগ্ধ দুজনের জন্যই খাবার পার্সেল করে নিল। তারপর গাড়িতে উঠেই আরেকটা সারপ্রাইজ পেল। ওর প্রিয় রেড ভেলভেট চিজ কেক নিয়ে বসে আছে তিতির। মুগ্ধ অবাক হয়ে বলল, রেড ভেলভেট চিজ কেক? ওহ মাই গড, কোথায় পেয়েছ? বানিয়েছ নাকি? হ্যাঁ, মানে কি, কিভাবে বানিয়েছ? যেভাবে বানায় সেভাবেই বানিয়েছি। সেটা তো বুঝলাম, কিন্তু বাসায় কেউ দেখেনি? কি বলেছ? অনেক ভোরে সবাই ঘুম থেকে ওঠার আগে বানিয়েছি। সত্যি তিতির, এরকম সিচুয়েশনে আমার খুব বেশি আফসোস লাগে তোমাকে সারা জীবনের জন্য পাবনা বলে। তুমি সবার থেকে আলাদা তিতির। তুমি অনেক লক্ষ্মী, অনেক পাগলি। এই শীতের মধ্যে ভোর রাতে উঠে কয়টা মেয়ে পারে এসব করতে? পাগল না হলে পারা যায় না। খুশি মুগ্ধর চোখমুখে ঝিলিক দিচ্ছিল। তিতির বলল, ভালোবাসলেই পারা যায়। এখন কি একটু খেয়ে দেখবে কেমন হয়েছে? হ্যাঁ অবশ্যই। হঠাৎ মনে পড়তেই তিতির বলে উঠল, হায় হায়, আমি তো ছুরি আনিনি। এখন কি হবে? কাটবে কিভাবে? মুগ্ধ হেসে বলল, নো প্রবলেম, তুমি আছো না। একথা বলেই মুগ্ধ তিতিরের হাতটা টেনে নিয়ে তিতিরের আঙুল দিয়ে কেকটা কাটল। যদিও কেকটা ছড়িয়ে গেল, কাটার বদলে ভাঙা হলো, তবুও ব্যাপারটা তিতিরের এত ভালো লাগলো যা বলার মতো না। তিতির মুগ্ধকে কেক খাইয়ে দিল। মুগ্ধও তিতিরকে খাইয়ে দিল। মুগ্ধ কেক খেতে খেতে বলল, উম্মম্মম্মম্মম্ম, বেস্ট রেড ভেলভেট চিজ কেক এভার। একবারেই মুগ্ধ অর্ধেকটা কেক খেয়ে ফেলল। তিতিরের তৃপ্তির নিঃশ্বাস ফেলল। ও জানত, মুগ্ধ এমনই করবে। এই কেকটা মুগ্ধর খুব প্রিয়। কোন রেস্টুরেন্টে খেতে গেলে পেস্ট্রি থাকলেই ও খুঁজত রেড ভেলভেট চিজ কেক আছে কিনা। ভোর রাতে উঠে চোরের মতো আতঙ্ক নিয়ে কেক বানানোটা সার্থক। দুপুরবেলা মাওয়া ঘাটে গিয়ে একটা স্পিডবোট রিজার্ভ করল মুগ্ধ। উঠতে উঠতে বলল, তিতির, আমরা ওপারে গিয়ে ভাত খাব। এপারে গ্যাঞ্জাম বেশি। আচ্ছা। স্পিডবোট চলতে শুরু করলে তিতির অকারণেই বারবার হাসছিল। ভালো লাগছিল মুগ্ধর। 20 মিনিটের মধ্যে পৌঁছে গেল ওপারে। ওপারে গিয়েই ইলিশ মাছ ভাজা, শুকনো মরিচ ভাজা আর ভর্তা দিয়ে ভাত খেল ওরা। তারপর একটা ভ্যান ভাড়া করে গ্রামের ভেতর দিয়ে কিছুক্ষণ ঘুরল।
তারপর কিছুক্ষণ নৌকায়ও ঘুরল, অনেক অনেক গল্প করল ওরা, কিন্তু খুব স্বাভাবিক সব গল্প, যেন ওদের সম্পর্ক স্বাভাবিক, যেন অনেকদিন পর দেখা হয়নি ওদের, প্রায়ই দেখা হয়। ওপার থেকে ফিরতে ফিরতেই সন্ধ্যা হয়ে গেল। এখন তো 5টার সময়ই সন্ধ্যা হয়ে যায়। গাড়ি স্টার্ট দিয়ে কিছুদূর যেতেই জ্যামে পড়ল। মুগ্ধ বলল, তোমার বাসায় ফিরতে হবে কখন? দেরি হলেও প্রবলেম নেই, বাসায় বলেছি আজ অফিসের পিকনিক। আচ্ছা, কি দুষ্টু মেয়ে রে বাবা। তিতির হাসল। মুগ্ধ বলল, কিন্তু এই জ্যাম ছাড়তে তো মনে হচ্ছে অনেক দেরি লাগবে। আরও কিছুক্ষণ পর মুগ্ধ গাড়ি ঘুরিয়ে গ্রামের ভেতরের রাস্তা দিয়ে যেতে লাগল। গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছ কেন? মেইন রোডের যে অবস্থা দেখলাম, রাত 10-এর 11টায়ও পৌঁছতে পারব না। 8-এর 9টার দিকে আবার পিউরা আসবে। আমি বাসায় না থাকলে কেমন দেখায় না? হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু তুমি এসব রাস্তা চেনো তো? হ্যাঁ, আগে সাইক্লিং করতাম না, এখানে অসংখ্যবার এসেছি। ও, এরপর হঠাৎ মনে পড়ায় মুগ্ধ বলল, ওহো ভালো কথা তিতির, খুব ভালো একটা খবর আছে। আমি ভুলে গিয়েছিলাম তোমাকে বলতে। কি কথা? পিউয়ের বেবি হবে। ওয়াও, এই কথাটা তুমি আজ আমাকে বলছো? আরে আমাকে বলেনি তো এতদিন। পিউ অনেকদিন আসে না, তাই মাকে জিজ্ঞেস করলাম পিউ আসে না কেন। তখন মা বলল পিউ অসুস্থ। চিন্তা করো, তখনও বলছিল না। পরে আমি তো টেনশনে পড়ে গিয়েছিলাম যে কি হলো আবার। তখন মা আমার অস্থিরতা দেখে বলল। তিতির বলল, এসব কথা কাউকে বলতে হয় না, যত কম মানুষ জানবে তত ভালো। বাহরে, তা বলে আমিও জানব না? পিউ বোধহয় লজ্জায় বলতে পারেনি। আরে বাবা, লজ্জা কিসের? এটা তো ন্যাচারাল ব্যাপার, তুমি বুঝবে না। ইস, এমনভাবে বলছো যেন তোমার কতবার বেবি হয়েছে। তিতিরের মন খারাপ হয়ে গেল। সেদিন যদি ওদের বিয়ে হতো, প্ল্যানমতো আজ তিতিরেরও বেবি হতো। মুগ্ধ ব্যাপারটা খেয়াল করল। ধ্যাতো, কি বলতে কি বলল, মজা করতে গিয়ে কষ্ট দিয়ে ফেলল। এখন সরি বলা মানে খুঁচিয়ে ঘা বাড়ানো। অন্যভাবে তিতিরের মনটা ভালো করে দিতে হবে। কি বলা যায় ভাবতে লাগল। তিতির অন্যমনস্ক হয়ে বাইরের দিকে তাকিয়েছিল। মুগ্ধ বলল, আজ ড্রাইভ করতে ভালো লাগছে না কেন? তোমাকে দেখতে পারছি না যে তাই। তিতির হেসে বলল, সারাদিন তো দেখলে, আজ তোমাকে এতই সুন্দর লাগছে যে সারাদিন দেখেও আশ মেটেনি। সিলেটের সেই রাতের থেকেও বেশি সুন্দর। মুগ্ধ আচমকা ব্রেক করল। সিটবেল্ট বেঁধে না রাখলে এক্ষুনি মাথায় ব্যথা পেত তিতির। মুগ্ধ গাড়ি থামিয়ে অবাক চোখে তাকিয়ে রইল তিতিরের দিকে। তিতির লজ্জায় ব্লাশ করছিল। খুব ভালো লাগছে বোধ হয় ওর। মেয়েরা বোধ হয় এমনই, প্রিয় মানুষের এটেনশন পেলে খুশিতে ফুটতে থাকে। তিতির বলল, এখানে গাড়ি থামালে কেন? কেমন জঙ্গল জঙ্গল, আমার ভয় করছে। মুগ্ধ বলল, জঙ্গল না, এটা একটা গ্রাম। আশেপাশে বাড়িঘর নেই, এই যা। যাই হোক, একটু ভুতুরে টাইপ। চালাও তো, গাড়ি চললে ভয় করে না? না চললে মনে হয় এক্ষুনি গ্লাস ভেঙে ভূত ঢুকে পড়বে। তুমি মোটেও ভয় পাচ্ছ না তিতির, ভাব ধরো না। তুমি ভয় পাবার মতো মেয়ে না। আর যা খুশি তা হোক, কিন্তু আগে বলো, তুমি এটা কি বললে? কি মনে করালে? কই কিছু না তো। তুমি আসলে বুঝছো খুব দুষ্টু একটা মেয়ে। দেখলে মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানো না। আসলে তলে তলে হহুত। কি? থামলে কেন? বলো। বলছি। কথা বলেই মুগ্ধ গাড়ির লাইটটা বন্ধ করে তিতিরের কোমর জড়িয়ে কাছে টেনে আনল। ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। তিতির নিচু স্বরে বলল, লাইট জ্বালাও, ভয় করছে। অন্ধকারের যে নিজস্ব একটা আলো আছে, সেই আলোতেই মুগ্ধ দেখল তিতির তাকিয়ে আছে ওর চোখের দিকে। মুগ্ধর দৃষ্টিও তিতিরের চোখে। দুজন দুজনের খুব কাছে, একজনের নিঃশ্বাস আরেকজনের নিঃশ্বাসের সাথে মিশে যাচ্ছে। তিতির মনে মনে প্রার্থনা করতে লাগল, মুগ্ধ যেন এটুকু কাছে এসে সরে না যায়। ওর বিবেক যেন এতটা নিষ্ঠুর আজ না হয়। এতদিনের অপূর্ণতা যেন একবার হলেও ভরিয়ে দেয় ও। মুগ্ধর দৃষ্টিটা চোখ থেকে নেমে তিতিরের ঠোঁটে চলে গেল। তিতির চোখ বন্ধ করল। মুগ্ধ তিতিরের ঠোঁটে ঠোঁট ছোঁয়াল। তিতির ভেসে গেল। এলিফ্যান্ট রোড দিয়ে বের হয়ে ধানমন্ডি 3 নাম্বার দিয়ে ঢুকল মুগ্ধ। তিতির বলল, আমাকে 8 নাম্বারে নামিয়ে দিও। ওখান থেকে রিকশা নিয়ে নেব। আচ্ছা। 8 নাম্বারে গিয়ে গাড়ি থামালো মুগ্ধ। তিতির বলল, আজকে তোমার বার্থডে সেলিব্রেট করার জন্যই আমি দেখা করেছি। কাল থেকে আবার সবকিছু আগের মতো হয়ে যাবে। মুগ্ধ একটা প্লাস্টিক হাসি দিয়ে বলল, আমি জানি, কিন্তু আর এভাবে এসো না তিতির। এবছরই তো তোমার বিয়ে, তারপর এরকম হুটহাট দেখা আর হবে না আমাদের।
এখন থেকে অভ্যাস করাই ভালো। তুমি এখন একজনের বাগদত্তা, তবু কাছে এসেছ যখন মনে হয়েছে তুমি আমারই, তাই কাছে না আসাটাই ভালো। তিতিরের চোখে পানি এল, কিন্তু মুগ্ধর সামনে ও ভুলেও কাঁদবে না, আজকের দিনে তো নয়ই। হেসে বলল, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো। টেক কেয়ার অফ ইউরসেলফ। চলো তোমাকে রিকশা ঠিক করে দিচ্ছি। তিতির হাত ধরে থামালো মুগ্ধকে। বলল, দাঁড়াও, একটু পর। কি? তিতির হেসে মুগ্ধর গালে একটা চুমু দিয়ে বলল, হ্যাপি বার্থডে এগেইন। মুগ্ধ হেসে বলল, আই লাভ ইউ মাই রসগোল্লা। তিতির একটু মোটা হবার পর থেকে মুগ্ধ মাঝে মাঝে ওকে রসগোল্লা বলে ডাকত। অনেকদিন পর ডাকটা আবার শুনে ভালো লাগলো তিতিরের। হেসে বলল, আই লাভ ইউ টু। মুগ্ধ বাসায় ফিরতেই দেখল পিউরা মাত্রই এসেছে, যাক বেশি দেরি হয়নি তাহলে। সবার সাথে গল্পগুজব, হইচই, খাওয়া দাওয়ার পর রাত 12টার দিকে পিউরা চলে গেল। মুগ্ধ নিজের ঘরে গিয়ে শুয়েছে কেবল। এমন সময় মা এসে দরজায় নক করল। ঘুমিয়ে পড়েছিস বাবা? না মা, খুলছি দাঁড়াও। দরজা খুলতেই মা বলল, ঢুকবো না, একটা কথা বলতে এসেছি। ভুলে গিয়েছিলাম। হ্যাঁ বলো। মুগ্ধ, তোর একটা পার্সেল এসেছে। কোত্থেকে এসেছে? কে পাঠিয়েছে? মতিঝিল থেকে পাঠিয়েছে, কিন্তু কে পাঠিয়েছে তা তো লেখা নেই। হয়তো তোর বার্থডের জন্য কেউ গিফট পাঠিয়েছে। কে আবার গিফট পাঠাবে? যাই হোক, কোথায় সেটা? তোর আলমারিতে ডান পাশের লকারে রেখেছি। আচ্ছা ঠিক আছে। মা চলে যেতেই আলমারি খুলে জিনিসটা বের করল মুগ্ধ। বেশ বড় একটা বক্স র্যাপিং করা। কে পাঠালো? তিতিরের অফিস মতিঝিলে, কিন্তু তিতিরের সাথে তো দেখাই হলো। ও দিলে তো হাতে হাতেই দিতে পারত। তমালের বাসা মতিঝিল, মানে আরামবাগ আর কি। ও কি পাঠালো? যাই হোক, খুললেই বোঝা যাবে। র্যাপিং খুলতেই একটা বড় কাগজের বক্স দেখতে পেল মুগ্ধ। বক্সটা খুলতেই দেখল একটা হালকা আকাশি রঙের ফর্মাল শার্ট, একটা নেভি ব্লু টাই, মুগ্ধর প্রিয় ব্র্যান্ডের একটা পারফিউম, একটা সানগ্লাস আর একটা কালো ডায়েরি। এ কাজ তিতির ছাড়া আর কারো নয়। সবার আগে ডায়েরিটা হাতে নিল। ডায়েরি হাতে নিতেই একটা চারভাঁজ করা কাগজ পড়ল নিচে। কাগজের উপরে লেখা, ওপেন মি ফার্স্ট, তিতিরের হাতের লেখা। নিজের অজান্তেই মুখে হাসি ফুটে উঠল ওর। ডায়েরিটা রেখে কাগজটা খুলল। ইয়া বড় একটা কাগজে মাত্র 2 লাইন লেখা। পণ্ডিতি করে আবার ডায়েরির শেষের পাতাগুলো আগে পড়ো না প্লিজ। প্রথম পাতা থেকে পড়া শুরু করো, সিরিয়ালি পড়বে। মুগ্ধ গিফটগুলোকে বিছানার একপাশে রেখে ডায়েরিটা নিয়ে শুয়ে পড়ল। আরাম করে পড়বে। ডায়েরিটা খুলতেই প্রথম পাতায় দেখল একদম পুরনো দিনের মতো স্টাইল করে লেখা চিঠি। পড়তে শুরু করল মুগ্ধ। এই, তোমাকে কোনোদিনও নাম ধরে ডাকিনি। কখনো তোমাকে নাম ধরে ডাকার ইচ্ছেও করেনি, চেষ্টাও করিনি। তাই চিঠিতেও নাম সম্বোধন করলাম না। এটা পেয়ে কি ভাবছ রংঢং করে চিঠি লিখছি কেন? কেন জানি ইচ্ছে হলো লিখতে। তুমি এমন একটা সময়ে আমার জীবনে এসেছিলে যখন আমি প্রেম বুঝতাম কিন্তু জানতাম না ভালোবাসা কি। তুমি এসে ভালোবাসার সাথে পরিচয় করালে। এমনভাবে বোঝালে, দেখালে ভালো কত রকম ভাবে বাসা যায়। আমি নিজের অবচেতন মনেই সবকিছু তোমার মতো করে ভাবতে শুরু করি। তোমার আইডিওলজিগুলো ফলো করতে শুরু করি। আমার মনে হয় তুমি যেটা করো সেটাই ঠিক। মনে হয় একটা আদর্শ পুরুষ হতে হলে তোমার মতো হতে হবে। সুহাস খুব ভালো ছেলে, কিন্তু তোমার মতো নয়। ও খুব ভদ্র, কখনো দুষ্ট কথা বলে না। কিন্তু আমার মনে হয় পুরুষ মানুষদের দুষ্টুই হওয়া উচিত। ও আমার সাথে লাঞ্চ করতে আসে প্রায়ই, বলে আসে না সারপ্রাইজ দিতে চায়। কিন্তু যদি আমি অলরেডি লাঞ্চ করে ফেলি ও মন খারাপ করে আর খায় না। তুমি হলে বলতে, খেয়েছো, ভালো করেছো, এখন আমার সাথে আবার খাবে। পুরুষ মানুষদের তো এমনই হওয়া উচিত, তাই না বলো? সুহাস ঠিক তোমার মতো করেই আমার দিকে তাকিয়ে থাকে মাঝে মাঝে। সেটা বুঝতে পেরে যদি আমি ওর দিকে তাকাই ও চোখ ফিরিয়ে নেয়। কিন্তু তুমি তো তাকিয়ে থাকতে, তোমার ওই দৃষ্টি দিয়ে মেরে ফেলতে আমাকে। আর কেউ পারবে না আমাকে তোমার মতো করে মারতে। এ মরণ সুখের মরণ। আমি আর কোনোদিনও এভাবে মরতে পারবো না। তবু আমি সুহাসকেই বিয়ে করতে চলেছি। আমি জানি আমাকে ছাড়া থাকতে তোমার কতটা কষ্ট হয়। কত স্বপ্ন দেখেছিলে তুমি আমাকে নিয়ে। আর আমি তোমার স্বপ্নগুলোকে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে চলে আসি। আমার আর কোন উপায় নেই। বাবার মুখের দিকে তাকিয়ে আমার অসহায় লাগে। জানো, বাবা সারাদিন বাসায় থাকে। সামনের মসজিদে নামাজ পড়তে যায় শুধু। নামাজ পড়ে এসেই হাঁপাতে থাকে। 3 বেলা মুঠো ভরতি করে ওষুধ খায়।
আমি এই দৃশ্য সহ্য করতে পারি না। আমার বাবা আর কোনোদিনও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে না, এটা আমি মানতেই পারি না। আবার তোমাকে ছাড়া সারাটা জীবন অন্য একজনের সাথে সংসার করতে হবে এটাও ভাবতে পারি না। যাই হোক, পারলে আমাকে ক্ষমা করো, তোমার ভালোবাসার মান রাখতে পারিনি আমি। অথচ আমার জীবনের শ্রেষ্ঠ সব মুহূর্তগুলো তোমার দেয়া। কি জানো, নীলগিরিতে পাহাড় দেখানো, পথে ডাকাতদের হাত থেকে বুকে আগলে আমাকে বাঁচানো, থানচিতে আমার কানে কাজলের কালি লাগিয়ে দেয়া, কথায় কথায় আমাকে গান শোনানো, রেমাক্রি ফলসে আমার পাগলামিগুলো হাসিমুখে সহ্য করা, রেমাক্রিতে আমাকে মেঘ ছোঁয়ানো, নফাখুমের পথে হুট করে সবার মধ্যে থেকে আমাকে কোলে তুলে নেয়া, নাফাখুম জলপ্রপাতের পানিতে আমাকে নিয়ে ভাসা, তোমার সাথে চিটাগাং যাওয়া, বান্দরবনের সেই রাত, তোমার আমার প্রথম চুমু, একসাথে মহুয়া খাওয়া, টিউবির প্রত্যেকটা ট্যুরে দুজনের একসাথে যাওয়া, পাগলামি করা, আমার প্রত্যেকটা জন্মদিনকে স্পেশাল করা, বিছনাকান্দির পানিতে তোমার বুকের উপর আমার ভেসে বেড়ানো। এই সব কিছু, স্পেশালি সিলেটের সেই রাত, আমার সারাটা শরীর মন সেদিন চাইছিল তোমাকে, আমি লজ্জায় বলতে পারিনি। যতটুকু পেয়েছি তাও অবশ্য কম না। আমার জীবনের শ্রেষ্ঠ রাত। বাই দা ওয়ে, তুমি কিন্তু খুব সুন্দর করে আদর করো। আরও কতরকম পাগলামি ভরা আদর তুমি করতে পারো জানার ইচ্ছে ছিল। ভাগ্যে হলো না। এসব নিয়ে সরাসরি কখনো আলোচনা করো না প্লিজ, খুব লজ্জা পাব। ভালো থেকো, তোমার রসগোল্লা তিতির পাখি। চিঠি শেষ। পৃষ্ঠা উল্টালো মুগ্ধ। ওদের বান্দরবন যাওয়ার টিকিট, সিলেট আর বান্দরবনের হোটেলের ভাউচার স্কচটেপ দিয়ে ডায়েরিতে আটকানো। এখন বুঝতে পারল তিতির কেন ওগুলো নিয়ে যেত। আরও কয়েকটা পৃষ্ঠা উল্টাতেই ডায়েরিতে একটা খাম আটকানো দেখল। খামের উপর লেখা, মিসমি, ওপেন ইট। খামটা খুলতেই টিস্যুতে প্যাঁচানো একটা শক্ত, মোটা কাগজ পেল। টিস্যু সরাতেই দেখল কাগজে অসংখ্য ঠোঁটের ছাপ। এ ঠোঁট মুগ্ধর চিরচেনা। তিতির ঠোঁটে লিপস্টিক দিয়ে কাগজে ছাপ দিয়েছে। মুগ্ধ ঠোঁটের ছাপগুলোর উপর হাত বুলিয়ে নিল। তারপর কাগজটাতে চুমু দিল। ওর চোখ ভরে উঠেছে জলে। 4 মাস পর বেলা 11টার দিকে মুগ্ধর ফোন এল তিতিরের কাছে। তিতির একটু অবাক হল, মুগ্ধ ফোন করলে রাতে করে, অফিসে থাকতে কখনোই ফোন করে না। কোন অঘটন কি ঘটল? তিতিরের বুক ধরফর করতে লাগল। ফোন ধরে বলল, হ্যালো তিতির। হ্যাঁ, কেমন আছো? মুগ্ধর কণ্ঠটা একটু অন্যরকম লাগল। কি হয়েছে কে জানে। বলল, ভালো, তুমি কেমন আছো? অনেক ভালো, আরও ভালো থাকার ব্যবস্থা করছি। কি? আমি বিয়ে করছি ইকরাকে। তিতিরের মনে হলো ওর বুকের মধ্যে কেউ 100 ছুরির কোপ বসিয়েছে। মুগ্ধ ইকরাকে বিয়ে করছে কেন? দুনিয়াতে কি মেয়ের অভাব? স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলল, ও, কংগ্রাচুলেশনস। কবে বিয়ে? এই শুক্রবার। তাহলে তো আর 4 দিন পরই। হ্যাঁ, এত তাড়াতাড়ি সব এরেঞ্জমেন্ট কি করে করবে? কোন এরেঞ্জমেন্ট নেই। আমরা ইকরাদের বাসায় যাব, কাজী আসবে, বিয়ে পড়াবে, শেষ। ইকরাকে নিয়ে চলে আসব। কোন অনুষ্ঠান হবে না, কেউ ইনভাইটেড থাকবে না, শুধু ফুপিরা আর আমরা। ওহ, এটাও ভালো। ঠিক আছে তিতির, রাখছি, আমি অফিসে তো। আচ্ছা। মুগ্ধ ফোনটা রেখে দিল। তিতিরের নিঃশ্বাস আটকে যাচ্ছিল। কি এমন হয়েছে যে এত তাড়াহুড়ো করে বিয়ে হচ্ছে মুগ্ধর? আর যে ইকরাকে ও সহ্যই করতে পারে না সেই ইকরাকেই বিয়ে করছে। ভাবতে থাকল তিতির, কিন্তু কোন কুলকিনারা পেল না। ফোনটা এল দুপুরবেলা। মুগ্ধর মায়ের নাম্বার দেখে তিতিরের বুক কেঁপে উঠল। ফোন ধরতেই ওপাশ থেকে ভেসে এল, হ্যালো তিতির। জি আন্টি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? ভালো। আন্টি আপনি ভালো আছেন? আছি বাবা, ভালোই আছি। তোমার সাথে একটু কথা ছিল। হ্যাঁ আন্টি বলুন। মুগ্ধ তোমাকে আজ ফোন করেছিল? হ্যাঁ করেছিল। তাহলে তো জানোই বোধহয় বিয়ের ব্যাপারটা। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে তিতির বলল। ও বলেছে আমাকে, এই শুক্রবারই ওদের বিয়েটা ঠিক করেছি। মাগো তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট। যেহেতু তুমি মুগ্ধকে বিয়ে করতে পারবে না, তুমি ওর জীবন থেকে পার্মানেন্টলি সরে যাও। আন্টি ওর সাথে এখন আর আমার সম্পর্ক নেই। জানি মা, কিন্তু এর মধ্যে ও হয়তো তোমার সাথে দেখা করতে চাইতে পারে। তুমি দেখা করো না মা। অনেক কষ্টে, অনেক কিছুর পর আমি ওকে এই বিয়েতে রাজি করাতে পেরেছি। প্লিজ এখন তুমি এমন কিছু করো না বা এমন কিছু বলো না যাতে আবার মুগ্ধর ডিসিশন চেঞ্জ করে ফেলে। এভাবে তো চলতে পারে না, তাই না? আমি আজ আছি কাল নেই। আমি মরার পর কে দেখবে ওকে?
এভাবে একা একা সারা জীবন কাটাবে এটা আমি মা হয়ে কিভাবে সহ্য করি বলো। ইকরা ওকে পাগলের মতো ভালোবাসে, সেই ছোটবেলা থেকে। তুমি মুগ্ধর সাথে থাকলে আমি যতটা নিশ্চিন্ত থাকতাম, ইকরা ওর সাথে থাকলেও আমি ঠিক ততটাই নিশ্চিন্ত থাকব। আমি ওদের বিয়েতে বাধা দেব না আন্টি। আমিও চাই মুগ্ধর একাকিত্ব ঘুচুক। লক্ষ্মী মা আমার, নিশ্চিন্ত করলে আমাকে। ঠিক আছে, রাখছি। ফোন রেখে তিতির কান্নায় ভেঙে পড়ল। মুগ্ধর মা ফোন রাখার কিছুক্ষণ পরই মুগ্ধ ফোন করল। তিতির, আমি তোমার সাথে দেখা করতে চাই। একটু সময় দিতে পারবে? কি করবে তিতির? মাত্রই ওর মা ফোন করে বলল যাতে দেখা না করে, আর এক্ষুনি ও দেখা করতে চাইছে। আল্লাহ কেন এমন পরিস্থিতিতে ফেলে? তিতির বলল, কবে? আজ সন্ধ্যার পর। মনে মনে অনেক যুদ্ধ করেও তিতির না করতে পারল না। বলল, আচ্ছা, কোথায়? তোমাকে আসতে হবে না, আমি ধানমন্ডি আসব, কিন্তু অফিসের পর। পারবে তো? হ্যাঁ পারব। রওনা দিয়ে ফোন দিব, এখন রাখছি। আচ্ছা। মুগ্ধর মাকে কথা দিয়েছে, আবার মুগ্ধকেও না করতে পারল না। কাজটা কি ঠিক হলো? ও তো আর বাধা দিচ্ছে না বিয়েতে, তাহলে দেখা করতে দোষ কি? এই ভেবে নিজেকে সান্ত্বনা দিল তিতির। ইকরাকে কেন মুগ্ধ বিয়ে করছে? আর এত তাড়াহুড়োই বা কিসের? তিতিরকে নিয়ে যাওয়ার আরেকটা ট্রিক কি এটা? ছি ছি, তা কেন হবে? মুগ্ধর ব্যাপারে অন্তত এসব চিন্তা করা যায় না। মনে মনে এরকম অজস্র চিন্তা করতে করতে সন্ধ্যার জন্য অপেক্ষা করতে লাগল তিতির। রেস্টুরেন্টে দুজন দুজনার মুখোমুখি বসে, কিন্তু কারো মুখে কোন কথা নেই। মুগ্ধর মুখটা অনেক শুকনো লাগছে। তিতির কিছু জিজ্ঞেস করতে পারছে না। জিজ্ঞেস করলে যদি মুগ্ধ এমন কিছু বলে যাও মানতে পারবে না। ওয়েটার এল অর্ডার নিতে। মুগ্ধ অর্ডার দিয়েও কিছুক্ষণ চুপ করে রইল। অবশেষে মুগ্ধই প্রথম কথা বলল, তিতির, তোমার কিছু বলার নেই? তোমাকে এমন দেখাচ্ছে কেন? মুগ্ধ ম্লান হেসে বলল, এটা বলার ছিল তোমার? তিতির এবার সরাসরি জিজ্ঞেস করল, কিছু কি হয়েছে? কিছু বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? না মানে, এরকম হুট করে তুমি বিয়ে করছো, তাও আবার ইকরাকে। তাই ভাবছি কোন অঘটন কি ঘটল নাকি। না, কোন অঘটন ঘটেনি। ও, একটু অভিমান হলো তিতিরের। কিছু তো নিশ্চয়ই ঘটেছে যা মুগ্ধ বলতে চাচ্ছে না। আজ তিতির এতই দূরের হয়ে গেল যে সবটা খুলে বলাও যায় না। ঠিকই আছে, তিতিরের তো এটাই প্রাপ্য ছিল। কি করতে পেরেছে ও মুগ্ধর জন্য? কিছুই না। আর কিছুই বলল না, চুপ করেই রইল। মুগ্ধও চুপ। এই প্রথম বোধহয় ঘণ্টার পর ঘণ্টা দুজন একসাথে বসে আছে, কিন্তু কেউ কোন কথা বলছে না। খাবার এল। মুগ্ধ বলল, খাও। তিতির না বলল না, আবার খেতেও পারল না। ঘাটাঘাটি করতে লাগল। মুগ্ধ খেয়াল করল ব্যাপারটা, কিন্তু কিছু বলল না। মুগ্ধ খেতে শুরু করল। তিতিরও খেয়াল করল যে মুগ্ধ অস্বাভাবিকভাবে খাচ্ছে, রাগ দেখাচ্ছে। কার উপর? মুগ্ধ আসলে কি চাইছে? এই প্রথম তিতির মুগ্ধকে বুঝতে পারল না। দুজনের মধ্যে আর কোন কথা হলো না সেদিন। মুগ্ধ একবার তিতিরের হাতটাও ধরল না। তারপর আরেকবার ফোনও দিল না। ইকরা সত্যিই মুগ্ধকে ভালবাসত, তাই ও মুগ্ধকে পেতে চলেছে। তাহলে কি তিতিরের ভালবাসায় কোন খাদ ছিল? নাকি তিতিরের ভালোবাসার চেয়ে ইকরার ভালোবাসার জোর বেশি? এটা হতেই পারে। ইকরা তো কখনোই মুগ্ধর চেয়ে নিজের ফ্যামিলিকে বেশি ইম্পর্ট্যান্স দেয়নি। কি না করেছে মুগ্ধকে পাওয়ার জন্য, ফ্যামিলি বা নিজের মান সম্মানের কথাটাও তো একবার ভাবেনি মেয়েটা। অন্ধের মতো পাগলামি করেছে মুগ্ধকে পাওয়ার জন্য। আর তিতির, ও তো নিজের ফ্যামিলিকেই সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্স দিয়েছে। নিজের ফ্যামিলির জন্য মুগ্ধকে কত কষ্ট দিয়েছে। ঠিকই আছে, আল্লাহ ন্যায় বিচারক। কিন্তু ফ্যামিলিকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্স দেয়াটা কি ভুল? এই বাবা মায়ের জন্যই তো ও আজ পৃথিবীতে এসেছে, এত বড় হয়েছে। সব তো এই বাবা মায়ের জন্যই। মুগ্ধকে কষ্ট দিয়ে তিতিরও তো কম কষ্ট পায়নি। এসব এলোমেলো চিন্তা মাথায় নিয়েই রোজ অফিসে যেতে হচ্ছে তিতিরের। অফিসে কাজের এত চাপ, ছুটি চেয়েও পেল না। আবার কাজ করতেও পারছিল না ঠিকভাবে, কিন্তু করতে হচ্ছিল। খুব প্রেশার ফিল করল তিতির। এভাবেই দেখতে দেখতে চলে গেল 4 দিন। মুগ্ধ এই কদিনে একবারও ফোন করেনি। তিতির আর থাকতে না পেরে বৃহস্পতিবারের বিকালে ফোন করল মুগ্ধকে। মুগ্ধ ফোন ধরল না। খুব কষ্ট পেল তিতির। মুগ্ধ ফোনটা ধরলই না। অবশ্য বিয়ের আগের দিন ব্যস্ত থাকবে, এটাই তো স্বাভাবিক। রাত 8টার দিকে কলব্যাক করল মুগ্ধ। তিতির, ফোন দিয়েছিলে? সরি, আমি অফিসে ব্যস্ত ছিলাম। আর ফোনটাও সাইলেন্ট করা ছিল। মাত্রই দেখলাম। তুমি আমার অফিসের নাম্বারে ফোন দিতে। না না, প্রবলেম নেই,
আমি এমনিই কথা বলার জন্য ফোন দিয়েছিলাম। ওহ, বলো, কাল তোমার বিয়ে আর আজও তুমি অফিস করছো? হ্যাঁ, তো বিয়ে দেখে কি হাত পা গুটিয়ে বাসায় বসে থাকবো নাকি? কাজ না করলে খাবো কি? ও, তাহলে কি বিয়ের পরদিনও অফিস করবে নাকি? না, বিয়ের পরদিন তো শনিবার। সেদিন আমার এমনি অফ ডে। রবিবার থেকে অফিসে যাব। ওহ, হানিমুনে কবে যাবে? আর কাশ্মীরি কি যাবে? কিসের হানিমুন? ইকরাকে যে বিয়ে করছি এটা ওর 14 পুরুষের ভাগ্য, আবার হানিমুন। এভাবে বলছো কেন? তুমি তো বলেছিলে আজও কাশ্মীর যাওনি, হানিমুনেই প্রথমবার যাবে বলে। গাধার হাড্ডি। কে তুমি? কেন? আমি বলতে বাধ্য নই, এই গালিটাই দিতে মন চাইল তাই দিলাম। তুমিও পাল্টা গালি দিতে পারো, কিন্তু কেন তোমাকে গালিটা দিলাম সেটা জিজ্ঞেস করতে পারো না। আচ্ছা বেশ, কিন্তু হানিমুনে কেন যাবে না? টাকা কি মাগনা আসে? কিপটামি করছো কেন? কাশ্মীর যেতে কয় টাকাই লাগবে? তুমি আমাকে কিপটা বলতে পারলে? জীবনেও তোমার সাথে কিপটামি করেছি আমি? না, তা করনি। হ্যাঁ, যে যেরকম তার সাথে সেরকম করতে হয়। ইকরা তো গলায় পাড়া দিয়ে বলবে টাকা পয়সা দিবি কিনা বল। ও তো এই টাইপ মেয়েই। বিউটি পার্লার আর শপিং ছাড়া কিছু বুঝে? বিয়ের পর থেকে ওর বেহিসাবি খরচগুলো তো আমার টাকাতেই করবে, তাই ওকে নিয়ে হানিমুনে গিয়ে আমি টাকা নষ্ট করব না। নষ্ট কেন হবে? ঘোড়াই তো হবে। মুগ্ধ হঠাৎ রেগে গিয়ে বলল, এই তুমি ফোন রাখো তো, অসহ্য। তিতির কিছু বলল না, ফোনও রাখল না। চোখ বেয়ে গাল গড়িয়ে কয়েক ফোঁটা জল পড়ল বুকের উপর। মুগ্ধ কান্নাটা টের পেল না। আবার ঝাড়ি দিয়ে বলল, আজব তো, কি বললাম কানে যায়নি? ফোন রাখো না কেন? ফোন রাখো হো। তিতির চুপচাপ ফোনটা নামিয়ে লাইনটা কেটে দিল। তারপর 9টা বাজল, 10টা বাজল, 11টা বাজল। তারপর একসময় 12টাও বেজে গেল। একটা মেসেজ এল মুগ্ধর। লিখেছে, সরি, আজকেই সন্ধ্যার রফ বহেওয়ার জন্য। তিতির রিপ্লাই দিল না। রিপ্লাই দিয়ে কী বা হবে? ঘড়ির কাঁটায় আজ শুক্রবার। আজ ইকরা মুগ্ধর বিয়ে। আজ থেকে ইকরা মুগ্ধর বউ। আজ থেকে ওরা এক ঘরে থাকবে, এক বিছানায় শোবে। আজ থেকে ইকরার শরীরেও ঘুরে বেড়াবে মুগ্ধর দুষ্টু হাত। আজ থেকে মুগ্ধর ঠোঁটের ছোঁয়া পেয়ে ইকরাও শিহরিত হবে। আজ থেকে ইকরাও জানবে কখন মুগ্ধর চোখের দৃষ্টি ঘোলাটে হয়ে যায়, কখন বেড়ে যায় ওর নিঃশ্বাসের ওঠানামা। আজ থেকে ইকরাও জানবে মুগ্ধর বুকের ধুকধুকানির শব্দ কেমন হয়। আজকের পর এরকম আরও অনেক কিছুই ইকরা জানবে যা একমাত্র তিতির জানত। এসব ভাবতে ভাবতে তিতির কাঁদছিল। কষ্টে বুকটা ছিঁড়ে যাচ্ছিল। কিচ্ছু সহ্য হচ্ছিল না ওর। বিছানার উপর হাঁটু ভাঁজ করে বসে কাঁদছিল, ঘরের মধ্যে হেঁটে হেঁটেও কাঁদছিল, ফ্লোরে বসেও কাঁদছিল। কাঁদতে কাঁদতে নিজের গায়ে নিজেই নখ বসিয়ে টেনে টেনে খামচি দিচ্ছিল, হাত কামড়াচ্ছিল, চুল ছিঁড়ছিল। গায়ের ওড়না দাঁত দিয়ে ছিঁড়ে কুচি কুচি করছিল। কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছিল না তিতির। সবকিছু এভাবে শেষ হয়ে যাবে? কিচ্ছু করতে পারবে না ও। যাদের ভালোবাসার মানুষের বিয়ে হয়ে যায় তাদের প্রেমটা বুঝি এভাবেই শেষ হয়ে যায়। মানুষের মুখ থেকে শোনা, দেখা, ফিল করা আর নিজের জীবনে ফেস করার মধ্যে এতটাই ফারাক আগে জানত না তিতির। সারারাত এভাবে পাগলের মতো কান্নাকাটি করল তিতির। 1 সেকেন্ডের জন্য চোখের পাতা এক করতে পারেনি। সকালে নাস্তা খেতে যায়নি দেখে মাইল ডাকতে। দরজার বাইরে থেকেই ডাকল, তিতির, এই তিতির, আর কতক্ষণ ঘুমাবি? এবার উঠে খেয়ে নে মা। খেয়ে না হয় আবার ঘুমাস। তিতির উত্তর দিল না। মা গিয়ে চাবি নিয়ে এল। চাবি দিয়ে লক খুলে ঘরে ঢুকতেই মা দেখল তিতির ফ্লোরে কাত হয়ে শুয়ে কাঁদছে। চুলগুলো এলোমেলো, বিধ্বস্ত চেহারা। ওড়নাটা কুটি কুটি করে ছেঁড়া। মা ওর পাশে বসে বলল, কি রে, কি হয়েছে? কাঁদছিস কেন? হায় হায়, চোখ দুটো একদম ফুলে লাল হয়ে গিয়েছে। হাতে কিসের আঁচড় লেগেছে? কি হয়েছে মা? তিতির মায়ের হাত ধরে বলল, মা, আজকে মুগ্ধর বিয়ে হয়ে যাচ্ছে মা। মিথ্যে ইগো, রাগ পুষে রেখে আমার জীবনটা নষ্ট করো না মা। ও ছাড়া আমি সুখী হব না। কিছু একটা করো মা। এখনো তোমরা মেনে নিলে ও বিয়েটা করবে না। মা তিতিরের গালে একটা চড় বসাল। বলল, তুই এত নির্লজ্জ কেন? তোকে আমি জন্ম দিয়েছি ভাবতেই আমার গা ঘিন ঘিন করছে। মুগ্ধ যদি তোকে এতই ভালবাসত তাহলে বিয়ে করছে কেন? আর যেখানে ও বিয়ে কিরছে সেখানে তুই এখনো ওর কথা বলিস কোন মুখে? সুহাসের সাথে এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, কদিন পর বিয়ে, আর তুই এখনো ওই ছেলের কথা বলছিস? এমন মেয়ে কেন জন্ম দিলাম? পাপ তো আমার। রাস্তার গুন্ডাদের মতো তোর ভাইকে রাস্তায় ফেলে মেরেছিল, সব ভুলে গেলি? কেমন বোন তুই?
বাপটারে তো মারতে গেছিলি, কোনোমতে বেঁচে ফিরেছে। আবার সেই ছেলের কথা, কেমন মেয়ে তুই, এত মানুষ দুনিয়াতে মরে তুই মরতে পারিস না? আল্লাহর ওয়াস্তে মর এবার, আমার একটু হাড় জুড়াক, আর পারছি না। মা ঘর থেকে চলে গেল। তিতির একইভাবে পড়ে রইল ফ্লোরে। সারাদিন কাঁদল। কাল রাত থেকে কিচ্ছু খায়নি তিতির। সারাদিনেও কিছু খেল না। সন্ধ্যা নাগাদ ফোন এল মুগ্ধর। মুগ্ধর নাম্বারটা স্ক্রিনে দেখেই তিতিরের বুক কেঁপে উঠল। হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছিল। কিছু কি মিরাকল ঘটবে? মুগ্ধর বিয়েটা কি হবে না? এটা জানানোর জন্যই কি মুগ্ধ ফোন করেছে? চোখ মুছে ফোন ধরে তিতির বলল, হ্যালো। মুগ্ধ তিতিরের গলা শুনেই বুঝতে পারল যে তিতির কাঁদছিল। এখন আর সান্ত্বনা দিয়ে কি হবে? তাই সেদিকে না গিয়ে সরাসরি বলল, তিতির, আমি বিয়ে করতে যাচ্ছি। তিতির হাসার চেষ্টা করে বলল, ওয়াও, কংগ্রাচুলেশনস। মা। স্নিগ্ধ রেডি হয়ে অপেক্ষা করছে। পিউয়ের তো এই বিয়েতে মতো নেই, তাইও আসবে না। আমি রুম থেকে বের হলেই আমরা ইকরাদের বাসায় যাব। ও, গাড়ি সাজিয়েছ? না। ধুর, মা কি বাসর ঘর সাজিয়েছে? না। প্রথমে নিশ্চয়ই মা বলেছিল, তারপর তুমি ঝাড়ি দিয়ে থামিয়েছ? হ্যাঁ। জানতাম। মায়ের বিয়ের বেনারসিটা ইকরা চেয়েছিল। মাও দিয়ে দিচ্ছিল। আমি দিতে দিইনি, আমার কাছে রেখে দিয়েছি। ওটা তোমার বিয়েতে গিফট করব। ওটার ওপর শুধু তোমারই হক আছে। পড়বে তো? তিতির হেসে বলল, হ্যাঁ, অবশ্যই পড়ব। এক ফোঁটা জল গড়িয়ে পড়ল তিতিরের গাল বেয়ে। মুগ্ধ বলল, এই জানো, আমি আজকে সাদা পাঞ্জাবি পরেছি। মা গতকাল কিনে এনেছে। আমাকে তো পুরা হিরো হিরো লাগছে। কথা শেষ করেই মুগ্ধ হাসল। তিতিরও হেসে বলল, ওয়াও, ছবি তুলে রেখো, পরে ফেসবুকে ইনবক্স করে দিও, দেখব। ফেসবুক যে ইউজ করি না তা তো জানোই, আইডি ডিএক্টিভ। আইডি তো আছে, অ্যাক্টিভ করে ছবি পাঠিয়ে আবার ডিএক্টিভ করে দিও, অথবা হোয়াটসঅ্যাপে। এখন আর এসব কিছুই ইউজ করি না। ভালো লাগে না। আমার ছবি তুলতেও ভালো লাগে না, জানোই তো। স্নিগ্ধ যদি তোলে তো ওকে বলবনে তোমাকে পাঠাতে। আচ্ছা। কিছুক্ষণ দুজনেই চুপ করে রইল। তারপর হঠাৎ মুগ্ধ বলল, তিতির, যেদিন আমার বিয়ে ফিক্সড হয়েছে সেদিনই আমি তোমাকে জানিয়েছিলাম। 4 দিন সময় হাতে ছিল। এটুকু বলার পর হঠাৎ করেই মুগ্ধ কেঁদে ফেলল। কাঁদতে কাঁদতেই বলল, আমার মনের কোথাও একটা ছোট্ট আশা ছিল যে তুমি এসে আমার সামনে দাঁড়িয়ে বলবে, ফ্যামিলি, সোসাইটি, দুনিয়া ভেসে যাক, তুমি ইকরাকে বিয়ে করো না। আজ, এক্ষুনি আমি তোমাকে বিয়ে করব। মুগ্ধ চিৎকার করে কাঁদছিল। তিতির সহ্য করতে পারছিল না। মুগ্ধ কখনো এভাবে কাঁদেনি, কখনো না। যে কোন কঠিন পরিস্থিতিতে স্ট্রং থাকাটা মুগ্ধর সবচেয়ে বড় গুণ। কখনো কিছুতে ভেঙে পড়েনি, সবকিছু হাসিমুখে সামলেছে। আর আজও নিজেই কিনা ওকে কাঁদালো। তিতিরও এতক্ষণের লুকিয়ে রাখা কান্নাটা আর লুকিয়ে রাখতে পারল না। দুজনেই একসাথে কাঁদতে লাগল। তিতির ফোনের ভেতর দিয়েই শুনতে পেল মা মুগ্ধর দরজায় নক করে ডাকছে ওকে। মুগ্ধ সেদিকে কোন ভ্রুক্ষেপ করল না। কাঁদতে কাঁদতেই আবার বলল, আমি জানি তিতির, তোমার ফ্যামিলি তোমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট। ছোটবেলা থেকেই তারা তোমাকে অনেক কিছু দিয়েছে। আমার ব্যাপারটা বাদ দিলে তোমার ফ্যামিলির মতো ফ্যামিলি খুব কম মেয়েরই আছে। কিন্তু তিতির, আমি যদি সুযোগ পেতাম আমিও তোমাকে তাদের চেয়ে কম যত্নে রাখতাম না। তারা তোমাকে দুনিয়াতে নিয়ে এসেছে, তাই আমি তোমাকে পেয়েছি, এজন্য আমি তাদের প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকব। হ্যাঁ, আমি পেয়েছি তোমাকে। বিয়ে করতে পারিনি ঠিকই, কিন্তু তোমাকে আমি এতটাই পেয়েছি যতটা অনেকেই বিয়ে করেও পায় না। কিন্তু তোমার ফ্যামিলি তোমাকে অনেক কাঁদিয়েছে তিতির। যদি তারা তা না করে আমার হাতে তুলে দিত, আমি তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল মাটিতে পড়তে দিতাম না। সারা জীবনে একটা সেকেন্ডের জন্যও না। তিতির কোন উত্তর দিতে পারল না। মুগ্ধ উত্তরের জন্য অপেক্ষাও করল না। আবার বলতে শুরু করল, অনেক অনেক বছর আগে তুমি যখন আমার জীবনে এসেছিলে তখন যে আমি কি পেয়েছিলাম তিতির, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি একটা ছেলে হলে বুঝতে পারতে একটা অবুঝ বাচ্চা মেয়েকে ভালোবাসা, জীবন, প্রবলেম, সেক্স সব কিছু বোঝানোর ফিলিংস কেমন হয়। তুমি এমন একটা মেয়ে ছিলে যাকে যেমন ইচ্ছা তেমন করে গড়ে নেয়া যায়। আর আমার উপর অন্ধ বিশ্বাস দেখে তো আমি মাঝে মাঝে অবাক হয়ে যেতাম। কিভাবে সম্ভব আজকের যুগে একটা ছেলেকে এতটা বিশ্বাস করা? তিতির কাঁদতে কাঁদতে বলল, প্লিজ তুমি কেঁদো না, তোমার কান্নাটা আমি সহ্য করতে পারছি না। আমি অভ্যস্ত নই। মুগ্ধ সে কথার কোন জবাব না দিয়ে নিজের মতো করেই বলতে লাগল, তোমার হাসি, তোমার তাকানো, তোমার স্পর্শ,
তোমার লজ্জা পাওয়া সব কিছুতে আমার নেশা হয়ে গেল। তোমার মতোই আমার জীবনের সব শ্রেষ্ঠ মুহূর্তগুলোও তোমার দান। তোমার জ্বরের ঘোরের সেই পাগলামি আমি জীবনেও ভুলতে পারব না। সেদিন তুমি যে কি বলেছিলে আর কি করেছিলে তিতির, আজও সব আমার চোখের সামনে ভাসছে। তুমি যে কি পাগলি একটা তা সেদিন হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। আজও তোমার সেই রেকর্ডিংটা আমি শুনি, ভবিষ্যতেও শুনব, যতদিন বেঁচে থাকব শুনব। তুমি যদি ওটা ডিলিট করে দিতে বলো তবুও আমি ডিলিট করব না। আমি তো কখনোই ছবি তুলি না, ছবি তোলার কথা মনেও থাকে না, কিন্তু তোমার আমার যে দু একটা আনসেন্সর্ড ছবি তুমি জোর করে তুলেছিলে তা আমি যত্ন করে রেখেছিলাম। দেখতে ভালো লাগত, আজীবন দেখব ওগুলো। তুমি বললেও ডিলিট করব না। বাচ্চাদের মতো করে কাঁদছিল মুগ্ধ। তিতির বারবার বারণ করছিল, কিন্তু আজ মুগ্ধ কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। তিতিরেও কান্না থামছিলি না। তিতির জিজ্ঞেস করল, সব তো শেষই হয়ে যাচ্ছে, আজ একটা সত্যি কথা বলবে আমাকে? মুগ্ধ কাঁদতে কাঁদতে বলল, না পারবো না, প্লিজ। কি কথা? তুমি ইকরাকে বাধ্য হয়ে বিয়ে করছো না? বাধ্য যদি নাই হতাম তাহলে কি ইকরাকে বিয়ে করতাম? মেয়ের কি অভাব নাকি? কে বাধ্য করেছে? কি হয়েছে? বাদ দাও, এসব বলে লাভ নেই আর। তাছাড়া মানুষ চাইলেই সব কথা সবাইকে বলতে পারে না, বাধা থাকে অনেক।